এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 17 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী 1.2 আছে, তার অঙ্কগুলো আমরা আজকে করব। ঠিক আছে, সো আগের ক্লাসগুলোতে আমাদের 22 পর্যন্ত শেষ হয়ে গেছে। আজকে আমরা 23 নম্বরটা দেখব। ঠিক আছে, চলো দেখি এখানে কী বলছে এবং কীভাবে সমাধান করা যায়। এখানে দেখো, এখানে আমাদের বলছে 384 এবং 2187 দুইটি সংখ্যা। এখানে আমাদের দুইটা সংখ্যা দিয়ে দিচ্ছে, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। দুইটা সংখ্যা দিয়ে আমাদের প্রশ্ন করছে তিনটা। এখানে বলছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি না উৎপাদকের সাহায্যে যাচাই করো। তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা আমরা কিন্তু 1.1 করছিলাম। ঠিক আছে, যে উৎপাদকের সাহায্যে নির্ণয় করো সংখ্যাটি বর্গমূল কি না। ঠিক আছে, তুমি যদি করতে চাও সেগুলো ক্লাসগুলো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে গেলেই পেয়ে যাবা। ঠিক আছে, ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, তবে 25 সালেরটা দেখে নিও। ঠিক আছে, 7-এর 25 সালের ওইটাই প্লে লিস্টে গেলে একদম 1 নম্বর অঙ্ক থেকে সব অঙ্কগুলো দেখবা সিরিয়ালি দেওয়া আছে। তাহলে দেখো, এখানে বলছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। এটা আমরা করে ফেলছি আগে, কিন্তু আচ্ছা আজকে আবারও করব, সমস্যা নাই। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত? এই অঙ্কটাও আমরা করছি। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য কোন সংখ্যাদের গুণ বা ভাগ করতে হয়, যোগ বা বিয়োগ করতে হয়। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু করে আসছি 1.1। দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেম জিনিস করে আসছি। চলো আবারও আমরা করতেছি একই অঙ্ক। ঠিক আছে, তাহলে প্রথমটা দিয়ে শুরু করি। ক নাম্বার, যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি না উৎপাদকের সাহায্যে যাচাই করো। তাহলে উৎপাদক কী করে বের করতে হয়? এই যেভাবে প্রথম সংখ্যাটি কত আছে 384, একে আমরা কি করব, এই যে ইউক্লিডীয় প্রক্রিয়া আমরা লসাগু করছি না ক্লাস 5-এ, মনে আছে 5-6-এ, সেভাবে আমরা বের করব। ঠিক আছে, প্রথমে 2 দিয়ে ভাগ দেবো, যেহেতু জোড় সংখ্যা তাহলে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দিয়ে দিলে 384-কে যদি 2 দিয়ে ভাগ দেয় 192 হয়ে যাবে। একে যদি আবার 2 দিয়ে ভাগ দেয় 192-কে 96 হয়ে যাবে। 96-কে যদি আবার 2 দিয়ে ভাগ দেয় 48 হয়ে যাবে। 48-কে যদি আবার 2 দিয়ে ভাগ দেয়, 2 দিয়ে ভাগ দেওয়া মানে অর্ধেক, এই জিনিসটা মনে রাখবো। ঠিক আছে, কোনো কিছু তোকে 2 দিয়ে ভাগ দেওয়া মানে তাকে অর্ধেক করে দেওয়া, 2 ভাগ করে দেওয়া মানে অর্ধেক করে দেওয়া। তাহলে 48-কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই 24, 24-কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই কত হবে 12, 12-কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই কত হবে 6, 6ও জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে। তাহলে 6-কে যদি আবার 2 দিয়ে দেই তাহলে কত হবে 3, আর 3-কে আর কিছু দেওয়া যাবে না, কারণ 3-কে 3 দিয়ে ভাগ দিলে একই হবে, সুতরাং আর তো 3-3ই থাকবে, এই জন্য 8 দেবো না। ঠিক আছে, এখন এই যে বাইরের যে সংখ্যাগুলো পাইলাম 2 2 2 2, এগুলো কি করব, 348-এর তাহলে যে উৎপাদকগুলো পেলাম সেগুলো গুণ করব। এই যেগুলো 2 গুণ 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 3, এভাবে লিখবো। ঠিক আছে, এখন কি করব, একই চেহারাগুলো জোড়া করব। এই যে এখানে 2টা আছে, 2 একটা এই একটা জোড়া, তাহলে জোড়া করে দিলাম। এখানেও 2টা আছে, জোড়া করে দিলাম। এখানেও 2টা আছে, জোড়া করে দিলাম। কিন্তু এখানে 2 একটা আছে, সুতরাং একে জোড়া করা যাবে না, আলাদা রাখবো। এখানে 3 একটা আছে, আর একটা 3 নাই, এ জোড়া ছাড়া, সুতরাং একেও আলাদা রাখবো। ঠিক আছে, তাহলে জোড়া ছাড়া আছে কত, 2 আর 3। ঠিক আছে, 2 গুণ 3, সুতরাং 6। এই দুটোকে যদি জোড়া ছাড়া যেগুলো আছে সেগুলো যদি আরও থাকতো সেগুলোও নিতাম। ঠিক আছে, এখন জোড়া ছাড়া মাত্র এই 2টা আছে, সুতরাং এই দুটোকে নিলাম, নিয়ে তাহলে কত হলো 3 দুগুণে 6, তাহলে 6টা হচ্ছে জোড়াবিহীন। যখনই জোড়াবিহীন থাকবে, জোড়া হবে না, তার মানেই কি হবে না, সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। যখন এরকম করতে করতে যদি এই 2টাও আর একটা হয়ে যেত, জোড়া হয়ে যেত, 3 যদি আর একটা হয়ে যেত, তাহলে সেটা কি হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো। যখনই এইটা আমাদের কি হবে না, জোড়া হবে না। ঠিক আছে, অর্থাৎ জোড়া যখনই হলো না সেটা কি হবে না, পূর্ণবর্গ সংখ্যা হবে না। ওকে, তাহলে 384 যেহেতু 6টা জোড়াবিহীন, তার মানে এটা কি হবে, 384 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে আমাদের বলছিল যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাথে যাচাই করো। তাহলে যাচাই করে দেখলাম যে এই 384 সংখ্যা আমাদের কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা হলে সবগুলোই জোড়া জোড়া মিলে যেত। ওকে, আচ্ছা সরি, দেখো তাহলে বোঝা গেছে যখনই কি হবে না, এটা পূর্ণবর্গ হবে না, জোড়া হবে না, তখনই সেটা কি হবে না, পূর্ণবর্গ সংখ্যা হবে না। ক্লিয়ার? আচ্ছা চলো দেখি খ নম্বরে কি বলছে। খ নম্বরে আমাদের এখানে বলছিল যে দ্বিতীয় সংখ্যাটি, এই যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যাটি কত। অর্থাৎ এইটাকে আমাদের দেখতে হবে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কি না। ঠিক আছে, এটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে তাকে কত দিয়ে গুণ করতে হবে সেটা আমাদের বের করতে হবে, আর গুণ করলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে সেটাও আগে বের করতে হবে। সো আগে দেখি চলো পূর্ণবর্গ সংখ্যা কি না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, সেমভাবে এটার মতো আমরা যাচাই করব উৎপাদকে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের কত ছিল 2187, যেহেতু এটা জোড় সংখ্যা না,
শেষে 7 আছে, সুতরাং এটা 2 দিয়ে যাবে না। জোড় সংখ্যা হলে আমরা 2 দিয়ে ভাগ দিতাম, ঠিক আছে, কারণ 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কী ছিল, যদি একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হয় তবে সেটাকে সেই অঙ্কটা 2 দ্বারা বিভাজ্য। যেহেতু এটা আমাদের জোড় সংখ্যা না, সুতরাং এটা 2 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 3 দ্বারা ভাগ দেওয়া যাবে। এখন 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি মনে আছে, আমরা কিন্তু 6-এ করে আসছি। 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে এই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই দেখো একটু একবার দেখায় দেই, এই সংখ্যাগুলো যদি যোগ করি 2 আর 1 কত হবে 3, 3 আর 8 কত 11, 11 আর সাথে 18, 18 কি 3 দ্বারা বিভাজ্য, 3 6 18 বিভাজ্য, তার মানে এই পুরো সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। ওকে, তার মানে 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 দিয়ে যদি 2187কে ভাগ দেই তাহলে কত হয়ে যাবে, 729 হয়ে যাবে। 729 আবার 3 দ্বারা বিভাজ্য, একে যদি 3 দ্বারা ভাগ দেই তাহলে কত হয়ে যাবে, 243, 243ও 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, কারণ এই যোগ করে দেখতে পারো 4 আর 2 6, 6 আর 3 হচ্ছে 9, 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে হচ্ছে এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই কত হবে, 81, 81ও 3 দ্বারা বিভাজ্য, কারণ 8 আর 1 9, 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে 81ও 3 দ্বারা বিভাজ্য। তাহলে 81কে 3 দ্বারা ভাগ দিলাম কত হলো, 27। এখন 27 কত দ্বারা, 3 দ্বারা কি বিভাজ্য, অবশ্যই 7 আর 2 9, তাহলে 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে 27, 3 নং 27, তাহলে এই যে 9, 9কেও আবার দেখো ভাগ দেওয়া যায় 3 দ্বারা, তাহলে 3 3 9 হয়ে গেল। এখন এই যে বাইরের যে সংখ্যাগুলো আমরা পাইলাম এই সংখ্যাগুলোকে কি করব, এইভাবে লিখবো 3 গুণ 3 গুণ 3 গুণ, এভাবে লিখবো সবগুলা, ঠিক আছে, এভাবে লিখবো। লেখার পরে সেমভাবে জোড়া করব, এই একটা এই একটা, এই দুইটা মিলে এক জোড়া, এই দুইটা মিলে এক জোড়া, এই দুইটা মিলে এক জোড়া, আর একটা 3 খালি রয়ে গেল, ঠিক আছে, জোড়াবিহীন। সুতরাং যখনই জোড়া হবে না তখনই সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না, তার মানে এই সংখ্যাটা কি নয়, পূর্ণবর্গ সংখ্যা কিন্তু নয়, ঠিক আছে। তাহলে যে এখানে 3 আছে জোড়াবিহীন, সুতরাং 2187 কি হবে না, এটা এই সংখ্যাটা জোড়াবিহীন, এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাটার পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই জোড়াবিহীন যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। প্রশ্ন বলছিল কত দ্বারা গুণ করলে, তাহলে এই 3 যেহেতু জোড়াবিহীন যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে জোড়াবিহীন আছে কত, 3, ঠিক আছে। সুতরাং তাহলে আমাদের কি করতে হবে, 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে জোড়াগুলো ছিল এইগুলোর সাথে এখানে একটা 3 আর একে যদি আমরা আর একটা 3 দিয়ে গুণ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এইটা না করে, এই লাইনটা না করে, যেহেতু আমাদের গুণ করতে বলছে, তাহলে তুমি কিন্তু যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের যে সংখ্যাটা ছিল আগের সংখ্যা সেটা কত ছিল, 2187, 2100 কত ছিল 87, তাই না। এই 2187কে যদি তুমি গুণ দাও, দেখো এখানে তাহলে আমাদের কত 2187, তাই না। তাহলে জোড়া ছাড়া কত 3, এটা যদি 3 দিয়ে আমাদের গুণ দাও তাহলে কিন্তু এই একই সংখ্যায় পেয়ে যাবে। দেখো 3 7 21, 21-এর 1 হাতে আমার 2, 3 8 24, 24 আর 2 কত হবে 26, 26-এর 6 হাতে আমার 2, 3 অক্ষে 3 আর 2 কত হবে 5, আর 3 দুগুণে 6, অর্থাৎ 6561, ঠিক আছে। এই দেখো 6561 কিন্তু আমরা পেয়ে গেছি। সো এই লাইনটা যদি তুমি না করে সরাসরি আমাদের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা দিয়ে এই গুণ দিয়ে দাও 3কে, তাহলেও কিন্তু আমরা কি পেয়ে যাব, পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেলাম 5661। বুঝতে পারছো, ইজি না, একদম ইজি। কিন্তু এখন আমাদের গ নাম্বার অঙ্কটাতে কি বলছিল, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা তো পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা পাইলাম, তাই না। খ থেকে দেখতে পেলাম যে এই সংখ্যাটা আমাদের কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে বলছে এই দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন যদি আমাদের এই যে এখানে বলছিল গুণ করলে, ঠিক আছে, গুণ আর ভাগের কথা যদি বলে তাহলে আমরা এইভাবে উৎপাদক নির্ণয়ের মাধ্যমে কি করব, বের করে ফেলবো গুণ আর ভাগ, কত দ্বারা গুণ আর ভাগ। আর যখন আমাদের যোগ বিয়োগ করতে বলবে তখন আমরা কি করব, এই যে আমরা ভাগ করছিলাম, মনে আছে, তুমি যদি আগের অঙ্কগুলো করে থাকো তাহলে জানবা যে আমরা ভাগ করছিলাম এভাবে, ঠিক আছে। এই ভাগ প্রক্রিয়া আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো চলো ভাগ প্রক্রিয়া আগে দেখে ভাগ করতে হয় কিভাবে। এখানে একটু লক্ষ্য করো, এখানে আমাদের আছে কত 2187, যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে জোড়া করতে হয় কোন পাশ থেকে, ডান পাশ থেকে, দুইটা করে। তাহলে এর উপরে জোড়া, এই এক টান দিলাম, এই জোড়ার উপরে এক টান দেবো, ঠিক আছে। দেওয়ার পরে তাহলে দুইটা জোড়া হলো, এই প্রথম জোড়া নিয়ে আমরা আগে কাজ করব, ঠিক আছে। তাহলে প্রথমে আছে কত 21,
তাহলে আমরা এইখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যার বর্গ করলে এই 21-এর সমান হয় অথবা তার সাথে নিচের কাছের সংখ্যাটা হয়, উপরে কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা 4 নিলাম, 4-এর বর্গ কত হয়ে গেল 16, 4 গুণ 4 বর্গ মানেই ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ, তাহলে 4-এর বর্গ মানে 4 গুণ 4, 4 4 16। যদি আমরা এখানে 5 নিতাম তাহলে 5-এর বর্গ হয়ে যেত কত, 5 5 25, 21-এর বেশি হয়ে যেত কিন্তু, ঠিক আছে। এই জন্য আমরা 5 নিলাম না, কত নিলাম 4 নিলাম, তাহলে 4 4 16, তাহলে 21-এর থেকে 16 বাদ দিলে কত হবে 5। আচ্ছা 5 হলো, তারপরে এই জোড়া পরের যে জোড়াটা আছে পরের জোড়া নামাইলাম 87, ঠিক আছে। তাহলে এখন এই পাশে টান দেবো, টান দেওয়ার পর কী হবে, এইখানে যে আমরা 4 লিখছি তাহলে এই পাশে কত লিখবো তার ডবল, তাহলে এই পাশে 4 লিখলে এখানে তার ডাবল, তাহলে এখানে 4, তাহলে এখানে ডাবল কত হবে 8, এখানে যদি 5 হতো এখানে হয়ে যেত 10, ঠিক আছে। তাহলে এখন এখানে আমাদের 4 হয়েছে, এখানে তার ডাবল কত 8। এখন 8-এর পরে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, এখানে যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করতে হবে, ঠিক আছে। আবার এই সংখ্যাকে এখানে যত বসাবো এইখানেও ততই বসাবো, এখানে যদি 1 বসাইতাম তাহলে এইখানেও 1 বসাবো, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যেত 81, তাহলে এখানে 1 বসাইছি, তার মানে এই 81-কে 1 দিয়ে গুণ করা লাগতো। এখানে যদি 2 বসাই তাহলে হবে কত 82, তার মানে 82-কে 2 দ্বারা গুণ করা লাগতো। এখানে যদি 3 বসাই তাহলে হতো 83, তার মানে 83-কে 3 দ্বারা গুণ করা লাগতো, ঠিক আছে। আর এখানে যেটা বসাবো এখানেও সেটাই বসাবো। তাহলে এখন এখানে আমি নিলাম কত 6 নিলাম, তাহলে এখানেও 6 নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে যেহেতু 6 নিয়ে নিয়েছি তাহলে 86 হয়ে গেছে, এখন এই 86-কে 6 দ্বারাই গুণ করব, তাহলে 6 6 কত হবে 36, তাহলে 36-এর 6 হাতে আমার 3, 3 6, এখানে আমরা 6 নিছি, তাহলে 6 6 36, 36-এর 6 হাতে আমার 3, তাহলে এই 6-কে যদি আবার 8-কে আবার কত দিয়ে গুণ দেবো 6 দিয়ে, ঠিক আছে। তাহলে 6 8 48, 48 আর 3-এ 51, এই 51। এখন যদি আমরা বিয়োগ করি দেখো 6 আছে কত হলে 7 হবে, 1 হলে 1 আছে কত হলে 8 হবে, 7 হলে, ঠিক আছে 71। তাহলে যখনই আমাদের কী রইলো ভাগশেষ রয়ে গেল তখনও এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা নয় সেটা কিন্তু আমরা ভাগ আকারেও দেখতে পারি, ঠিক আছে। যদি আমাদের উৎপাদকের বলে দেয় তাহলে আমরা ওইভাবে করবো, যেভাবে করলাম উপরে, ঠিক আছে, এভাবে করব। আর যদি শুধু এমনি বলে যে কি নয় সেটা পূর্ণবর্গ কি না পূর্ণবর্গ নাকি বর্গ নয় নির্ণয় করো, সেটা আমরা ভাগ প্রক্রিয়া করতে পারি, উৎপাদকের মাধ্যমে করতে পারি, তোমার ইচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আগেরগুলোতে আমরা করছি কারণ উপরে বলে দিয়েছিল উৎপাদকের সাহায্যে। এখন দেখো যখনই আমাদের কি হলো ভাগশেষ রয়ে গেল, ভাগশেষ যখনই থাকবে তখনই সেটা কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমাদের বলছে কত যোগ করলে, আমাদের যদি এইখানেই দেখো আর একটা কথা বললে যদি শুধু বলতো বিয়োগ করলে তাহলে ভাগশেষ যেটা এটাকে শুধু বিয়োগ করে দিলেই হয়ে যেত, কিন্তু আমাদের এখন বিয়োগ করার কথা বলা নাই, আমাদের কি বলছে যোগ করার কথা বলছে। তার মানে এই 71-এর পরবর্তী সংখ্যাটা আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু 71 আছে তাহলে আমাদের দেখো এখানে আমাদের 71 যখনই 71 থাক যাই থাকুক যখনই আমাদের ভাগশেষ থাকবে, ঠিক আছে, ভাগশেষ বেঁচে গেল তাহলে সোজা কথা সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তখন আমরা কি করব, এই যে ভাগফল এইটা হল এখানে যেটা হবে সেটা হবে ভাগফল, এই ভাগফলটার সাথে আমরা কি করব 1 যোগ করে দেব, যেটা থাকবে সেটার সাথে 1 যোগ করব। তাহলে এখানে 46 আসছে, এই 46-এর সাথে আমরা 1 যোগ করে তাহলে কত হবে 47 হবে। এই যে 1 যোগ করার পর যেটা হবে সেইটার আমরা বর্গ করব, ঠিক আছে। বর্গ মানে এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ, তাহলে 47-কে 47 দ্বারা গুণ, 47-কে যদি 47 দ্বারা গুণ করি কত হয়ে যাবে 2209 হয়ে যাবে, ওকে। তাহলে এখানে আমাদের ছিল কত 46, ঠিক আছে। কারণ 46-এর সাথে 1 কেন যোগ করব, কারণ এর পরবর্তী বর্গ সংখ্যাটা হওয়ার জন্য আমাদের আরও একবার যাইতে হইতো, ঠিক আছে, আরও বাড়তে হইতো, এই জন্য আরও একবার বেশি করে দেবো এখানে, ঠিক আছে। কারণ পরবর্তী সংখ্যা তার মানে আরও একবার যাবে, ঠিক আছে, এই জন্য 1 বেশি করে দেবো। এই জন্য 46 ছিল, এখানে যতই হোক এখানে 46 হয়েছে তাই 1 যোগ করছি, 45 হলে 1 যোগ করতাম, ঠিক আছে। অর্থাৎ ভাগফলে যা হবে তার সাথে 1 যোগ করব, তাহলে 46-এর সাথে 1 যোগ করলে 47, ওকে। এখন এই যে যোগ করার পর যত হবে সেটার বর্গ করব, তাহলে 47-এর বর্গ মানে 47 গুণ 47, 47-এর যদি বর্গ করি তাহলে 47 গুণ 47 কত হয়ে যাবে 2209, ওকে। তাহলে আমাদের আগের সংখ্যাটা ছিল 2187, আর এখন এর পরবর্তী 2187-এর পরবর্তী যে সংখ্যাটা তার পূর্ণবর্গ সংখ্যা সেটা কত হয়ে যাবে 2209 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটার ব্যবধান কত, এটা থেকে এটার ব্যবধান কত, তাহলে ব্যবধান বের করার জন্য আমরা কি করব বিয়োগ করে দেবো, এটা থেকে যদি এটা বিয়োগ করে দেই তাহলে পেয়ে যাবো কত 22, ঠিক আছে। তার মানে ব্যবধান কত 22, তার মানে এর সাথে যদি আমরা 22 যোগ করি তাহলেই এই সংখ্যাটা পেয়ে যাব, কিন্তু যেটা ব্যবধান সেটাই যোগ করতে হবে বাড়ার জন্য, তাই না। তাহলে আমাদের আসবে 2187, এই 2187-এর সাথে যদি আমরা 22 যোগ করে দেই তাহলেই পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করতে হবে আমাদের এই 22 যোগ করতে হবে, যোগ করলেই আমরা কি পেয়ে যাব পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব, ওকে।
আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। ওকে।